হ্যালো এভরিওয়ান, ডিজাইনিং ডিজিটাল প্রোডাক্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স কোর্সে আপনাদের আবার স্বাগতম। তো আমরা প্রথম দুইটা পর্ব শেষ করে আসছি। যারা হয়তো বিগিনার তারা কিছু ইউজফুল তথ্য হিস্ট্রি পেয়েছেন, বাট ইট ওয়াজ মোস্টলি বোরিং, বা থাকে না যে কিছু বলার আগে একটা স্টেজ তৈরি করে নিতে, এটা মোস্টলি ফাউন্ডেশনাল স্টেজ ছিল। কিন্তু এই পর্ব থেকে আমরা একদম গভীরে চলে যাব যে কিভাবে আসলে প্রোডাক্ট তৈরি করা যায়, ভালো প্রোডাক্ট তৈরি করা যায়। কিন্তু ভালো প্রোডাক্ট তৈরি করার আগে প্রথম ব্যাপারটা হচ্ছে ভালো প্রোডাক্ট কী, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই, এই দুইটা ডিজাইনের ভিতর কোনটা বেটার বা কোন ইন্টারফেসটা বেটার, কারো কাছে ডান পাশেরটা ভালো লাগতে পারে, কারো কাছে বাম পাশেরটা ভালো লাগতে পারে। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন, ডান পাশের ইয়াহুর ডিজাইনটা দেখতে ভালোই লাগতেছে, মানে মনে হচ্ছে এটা একটা ডিজাইনারের ডিজাইন করা, ভার্সেস বাম পাশেরটা দেখে মনে হচ্ছে যে এটা আসলে কোনো ডেভেলপারের ডিজাইন করা। কিন্তু দেখতে ভালো হওয়ার পরেও ইয়াহু কিন্তু একসময় গুগলকে কিনে নিতে চেয়েছিল এই সময়টাতেই অনেকটা, এটা হচ্ছে কিন্তু তারপর কিন্তু ইয়াহু নিজেই দেখেন আজকে কোথায় গুগল, কোথায় ইয়াহু। অনেকে হয়তো ইয়াহুর নামও জানে না। তো এইটা কেন? তো প্রোডাক্ট কি আসলে দেখতে ভালো, বা দেখতে ভালোটাও তো আপনার কাছে যেটা দেখতে ভালো লাগতেছে আমার কাছে হয়তো নাও লাগতে পারে। তো এই জিনিসগুলো নিয়েই আজকের টপিক। তো ভালো ডিজাইন নিয়ে যখন আমরা কথা বলতে যাই যে কোন প্রোডাক্টটা ভালো, খুব কমন একটা ডায়লগ শোনা যায় যে ভাই অ্যাপের ইউএক্স ভালো কিন্তু ইউআই ভালো না। কিন্তু চিন্তা করেন, একটা অ্যাপের ইউজার ইন্টারফেসই যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কীভাবে ভালো হতে পারে? কারণ এক্সপিরিয়েন্সটার একটা অংশ তো ইন্টারফেস, রাইট? মানে আমরা এক্সপিরিয়েন্স করি ইন্টারফেসের থ্রুতে। আসলে মানুষজন যেটা বুঝাইতে চায় এই লাইনটা দিয়ে, সেটা হচ্ছে ভাই অ্যাপ অনেক মানুষ ইউজ করতেছে কিন্তু দেখতে ভালো লাগে না। এখন এটা হইতে পারে যে সরকারি ওয়েবসাইট, হয়তো অনেক সরকারি ওয়েবসাইট আছে যেখানে আপনি খুব কুইকলি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, বাট দেখতে ভালো না। বা অনেকের কাছে উইকিপিডিয়াও এটা মনে হয়, যদিও আমার কাছে উইকিপিডিয়ার ইন্টারফেস ভালো লাগে, বাট অনেকের উইকিপিডিয়ার ইন্টারফেস একটু বোরিং, ওল্ড স্কুল লাগতে পারে। কিন্তু উইকিপিডিয়ার কিন্তু আর কোনো অল্টারনেটিভ নাই, সো আপনাকে উইকিপিডিয়া ইউজ করতেই হবে। ব্যাপারটা অনেকটা এইরকম। এবং এটার কাউন্টারেও একটা ফিডব্যাক আসে যে ভাই অ্যাপের ইউআই ভালো কিন্তু ইউএক্স ভালো না। তার মানে আসলে বোঝায় যেটা যে ভাই অ্যাপটা দেখতে ভালো লাগতেছে কিন্তু খুবই কনফিউজিং, বা আমি বুঝি না যে কই ক্লিক করব। রিসেন্টলি ইবিএল তাদের অ্যাপ লঞ্চ করে, অনেকের কাছে ইন্টারফেসটা দেখতে বেটার লাগছে, আবার অনেকের কাছেই মনে হয়েছে যে না, খুবই ফ্রাস্ট্রেটিং এক্সপিরিয়েন্স ছিল, যে বোঝা যায় না কোথায় ক্লিক করতে হবে, কই যাইতে হবে। ইনফ্যাক্ট শুরুতে ওদের অনেক বাগ ছিল। তো এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু থাকেই। তো এই জিনিসপত্রগুলা ভালোকে সংজ্ঞায়িত করতে গেলে যে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ গুড প্রোডাক্ট, রাইট? তো কিন্তু গুড মানে কি? আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটা ভালো নাও হইতে পারে। ফর এক্সাম্পল, এইখানে ইনস্টাগ্রাম আর ফেসবুকের পুরান ডিজাইন, এখন কারো কাছে ডান পাশেরটা ভালো লাগতে পারে, কারো কাছে বাম পাশেরটা ভালো লাগতে পারে। এই জিনিসটা হচ্ছে সাবজেক্টিভ গুড। পৃথিবীর বেশিরভাগ ভালো খারাপ আসলে ডিপেন্ড করে যে আপনি কোন লেন্স দিয়ে দেখতেছেন, কোন চোখ দিয়ে দেখতেছেন। হ্যাঁ, আপনার কাছে যেটা ভালো লাগে আমার কাছে সেটা খারাপ লাগতেই পারে, বা যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আমার কাছে খারাপ লাগতে পারে। দ্যাটস ভেরি কমন। তো মানে এটাকে যেটা বলে যে অনেকে, যে অ্যাপেল টু অরেঞ্জ কম্প্যারিজন, যে ভাই আপেল ভালো না কমলা ভালো, মানে আপেল, যার আপেল ভালো লাগে তার কাছে আপেল ভালো, যার কমলা ভালো লাগে তার কাছে কমলা ভালো। কিন্তু আমরা যখন ডিজাইনার, বা আমরা ডিজাইনার তো একটু ফর্মাল অ্যাপ্রোচে যাচ্ছি, তো আমি কিন্তু একটা নর্মাল মানুষের মতো আর চিন্তা করতে পারতেছি না। সো আমাদের একটু চিন্তা ভাবনা করে, ওই যে ডিজাইন মানে বলছিলাম, অনেকবার বলছি আমার আগের ভিডিওগুলোতে, যে ডিজাইন হচ্ছে ইন্টেনশনাল ডিসিশন মেকিং, থটফুল ডিসিশন মেকিং। সো আমাদের যখন আমরা কম্পেয়ার করব, তখন আপেলের সাথে কমলা কম্পেয়ার করা যাবে না, আমাদের একটু অবজেক্টিভ হইতে হবে। যে এইখানে দেখেন সবগুলোই আপেল, কিন্তু কোনো আপেল ভালো, কোনোটা খারাপ, কোনোটা একটু বেশি খারাপ, কোনোটা একদমই খারাপ। সো কোন, আমরা যখন এরকম পাঁচটা রাখতেছি, অর্থাৎ একটা স্কেল হয়েছে, এখন কিন্তু আপনি বলতে পারেন যে এই আপেলটা চান একদম পচা, এই আপেলটা কিছুটা পচা। সো আমরা যখন ভালো ডিফাইন করতে যাই, আমাদের হচ্ছে একটু স্কেল চিন্তা করতে হয় যে কিসের বেসিসে ভালো। যে ফর এক্সাম্পল, কেউ যদি বলে যে ভাই ঢাকায় সবচেয়ে ভালো পিৎজা কোনটা, এখন কারো কাছে মনে হতে পারে সবচেয়ে কম দামি যে পিৎজাটা আছে সেইটা সবচেয়ে ভালো, কারো কাছে মনে হতে পারে, কারণ আপনি স্টুডেন্ট, কারো কাছে যে না ভাই আমার কাছে একদম ইতালিয়ান অথেন্টিক যেটা সেইটা ভালো। আবার আমরা বাঙালি, আমাদের জিব্বা তো ইটালিয়ান জিব্বা না, সো আমাদের কাছে হয়তো একটু বাঙালি ফিউশন করে যে পিৎজাটা বানায় সেটা বেটার। সো
স্ট্যান্ডার্ডাইজেশন করা। তো আমরা যখন কম্পেয়ার করব বা কোনো ভালো খারাপ চিন্তা করব, তো কিছু স্কেল চিন্তা করা যে আমরা কিসের বেসিসে বলতেছি, কোন আঙ্গিকে বলতেছি। তো এইরকম ডিজাইনেরও একটা স্কেল আছে, সেই জিনিসটাকে বলে পিটার মরভিলস ইউএক্স হানিকম। সো এইটা বেশ পুরান, আমার মনে হয় 2005-7 সালের দিকে এটা আসছে বা তারও আগে পরে কিছুটা, কিন্তু আমার কাছে এইটা দিয়ে পারফেক্টলি একটা ভালো ডিজাইনকে খুব সুন্দর করে সংজ্ঞায়িত করা যায়। তো এটা নিয়েই আমাদের পুরো আজকের সেশন, অ্যান্ড আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, এক্সাম্পল দিয়ে দেখি, এইখানে মুখে মুখে বলে লাভ নেই। যে প্রথম কথা হচ্ছে ইউজফুল, যে একটা জিনিস কি ইউজফুল কিনা। যে ধরেন একটা ফর্ক, কাঁটা চামচ, কাঁটা চামচ পারফেক্টলি ফাইন একটা প্রোডাক্ট, কিন্তু কাঁটা চামচ দিয়ে যদি আমি স্যুপ খাইতে যাই তাহলে কিন্তু এটা ইউজফুল না, রাইট? যে একটা প্রোডাক্ট আপনি খালি বানাইলেই হইতেছে না, কোথায় আপনি বানাইতেছেন, কার জন্য বানাইতেছেন, তার জন্য ইউজফুল কিনা সেটা কিন্তু বিবেচনা করতে হবে। ফর এক্সাম্পল, আমাদের জন্য গুগল ম্যাপ কিন্তু একটা অসাধারণ ইউজফুল প্রোডাক্ট। যে আপনি একটা সিটিতে যাচ্ছেন, আপনি সেই সিটি জানেন না ডানে যাবেন না বামে যাবেন, গুগল ম্যাপ কিন্তু আপনাকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট এখন ন্যারো রোড দেখায়, কোথাও দিয়ে যদি ফ্লাইওভার থাকে এইগুলা দেখায়। ইনফ্যাক্ট অ্যাপেল ম্যাপও আছে, কিন্তু অ্যাপেল ম্যাপ কিন্তু আমাদের জন্য খুব একটা ইউজফুল না। মজার ব্যাপার হচ্ছে অ্যাপেল ম্যাপ ফুল 3Dতেও করে, বাট বাংলাদেশে যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু গুগল ম্যাপ বেটার। হ্যাঁ, তারপর ইউজফুল প্রোডাক্ট মানে যে শুধুমাত্র পুরো প্রোডাক্টটাই ইউজফুল হইতো ব্যাপারটা তা না। দেখেন একটা জিমেলের যে এই ফিচার একটা আছে, যে আপনি ইমেল লিখলেন যে আই হ্যাভ অ্যাটাচ দিস ফাইল, কিন্তু আপনি ফাইলটা অ্যাটাচ করেন না ইমেলের সাথে, ভুলে ভুলে সেন্ড বাটনে দিয়ে দিয়েছেন। গুগল কিন্তু আপনাকে ইরর দেখায় যে হেই ইউ হ্যাভ রোড ফাইন্ড অ্যাটাচ, বাট অ্যাকচুয়ালি কোনো ফাইল অ্যাটাচ করেন না, আপনি কি ভুলে গেছেন কিনা। সো এই ধরনের যে হেল্পফুল জিনিসপত্র, ইউজফুল জিনিস, রাইট, ইউজফুল ফিচার, যে আমার একটা প্রোডাক্ট আমার নিডটাকে বা একটা প্রবলেমটাকে খুব ইফেক্টিভলি সলভ করতেছে, দ্যাটস ইউজফুলনেস। এখন এটা আমরা কেমনে করতে পারি? আমাদের প্রথমত হইতেছে ইউজার রিসার্চ করতে হবে, যে ইউজারের প্রবলেমগুলা কী, নিডগুলা কী কী। বিকাশ দেখেন মার্কেট ডোমিনেট করতেছে, বিকাশের আশেপাশেও কেউ আমার মনে হয় যাইতে পারে নাই। হ্যাঁ, যারা ফিনটেক মার্কেট, আমাদের প্রথম কিন্তু নগদ, কিন্তু প্রথম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। কারণ বিকাশ শুরুতে ওরা প্রচুর পরিমাণে রিসার্চ করেছে। ইনফ্যাক্ট আইডিও, ওয়ার্ল্ডের যারা টপ ডিজাইন রিসার্চ এজেন্সি, ওরাও বিকাশে একসময় কাজ করতো শুরুর দিকে। তো ইনফ্যাক্ট ওই যে আমার মনে হয় এই জিনিসটা ওরা বিকাশ থেকেই আসছে, যে ওরা দেখছে যে গ্রামের মানুষজন বা মুরব্বী যারা আছে তারা হচ্ছে কালার কোডেড হয়ে চিনে। বিকাশের প্রথম অ্যাপ যদি কারো মনে থাকে, যে বিকাশে কিন্তু সেন্ড মানির কালার নীল ছিল, তারপর এক একটা কালার এক এক রকম ছিল, মোবাইলে রিচার্জ করার কালার আলাদা ছিল। সো পরে ওরা যখন স্কেল করছে ওইটা হয়তো ধরে রাখতে পারেনি, বাট দ্যাট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। কারণ আমরা অনেক সময় থাকে যে আপনি কেউ বুঝে না, তারা সহজে বোঝানোর জন্য সেন্ড মানি, পেমেন্ট, এইটা কিন্তু একটু বিকাশে কনফিউজিং 2-3টা টার্ম আছে, বা অনেকে মোবাইল রিচার্জ করে ফেলে। তো ডিফারেন্ট কালার থাকলে যে ভাই সেন্ড মানি না বলে ওই নীল কালারেরটা দিয়ে টাকা পাঠাও, এটা কিন্তু কমিউনিকেট করা অনেক ইজিয়ার। তারপরে ওরা এমন একটা প্রোডাক্টও বের করছে যেটা কিন্তু সবার জন্য বেশ ইউজফুল, রাইট? আমাদের দেশে বেশিরভাগ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট নাই, ফর্মাল অ্যাকাউন্ট নাই, তাদের জন্য বিকাশ, স্পেশালি যারা লো ইনকাম স্টুডেন্ট বা প্রত্যন্ত অঞ্চলে থাকে, বিকাশ কিন্তু মারাত্মক একটা কি বলবো রেভলিউশন নিয়ে আসছে। সেকেন্ড হচ্ছে যে ফোকাস অন সলভিং দ্য প্রাইমারি ইউজ কেস বিফোর অ্যাডিং এক্সট্রা ফিচার। এইটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা বাংলাদেশের যে সমস্যাটা হয়, যে যেমন ধরেন ইবিএল হচ্ছে একটা ব্যাংক, ওরা রিসেন্টলি একটা অ্যাপ আনছে, ক্যালেন্ডার অ্যাপ, যে জায়গায় শুধু ক্যালেন্ডারে পিডিএফ করে রেখে দিছে। এটা আমি বুঝলাম না যে ওরা কেন ওদের টাকা পয়সা বা রিসোর্স খরচ করছে এটার পিছে, কোনোই দরকার নাই। অ্যান্ড আমাদের অনেক সময় হয় যে আমরা একটা মানে আমরা আসলে মুদি দোকান দেখে অভ্যস্ত বা সব এক জায়গায় সব কিছু পেয়ে অভ্যস্ত। কিন্তু আপনি চিন্তা করেন যে আপনি একটা বাসায় ধরেন আপনি টিভি কিনতেছেন, সো এমন একটা প্রোডাক্ট পাইলেন যে ওটা টিভির সাথে সিডিও আছে, সিডির সাথে আবার মিউজিক প্লেয়ারও আছে, সিডি প্লেয়ারও আছে, ওটা প্রজেক্টরও হিসেবে ইউজ করতে পারবেন। এইটা বেটার হবে নাকি এইভাবে চিন্তা করেন যে জাস্ট টিভি, কোনটার আপনি যদি জাস্ট টিভি কেনার জন্য চিন্তা করেন তাহলে কোনটা বেটার হবে? বেশিরভাগ ক্ষেত্রেই কোয়ালিটি ওয়াইজ যেটা শুধুমাত্র টিভি, ওইটা হয়তো বেটার হওয়ার চান্স বেশি, কারণ ও জাস্ট একটা প্রবলেমই সলভ করতেছে, একটা দিকেই ফোকাস আছে। বাংলাদেশে অনেক সময় বেশিরভাগ টেক কোম্পানি সমস্যা যেটা হয় যে আমরা প্রাইমারিলি ইউজ কেস থেকে সরে যাই, আমরা ডান বাম অনেক কিছু করতে থাকি। হ্যাঁ, কিন্তু প্রথমে আগে চেষ্টা করা উচিত যে প্রাইমারি ইউজ কেসটা কি, মানুষ কেন আমার প্রোডাক্টটা ইউজ করতেছে,
সেইটা বুঝে সেই অনুযায়ী কাজকর্ম করা। অ্যান্ড ইউজারের জার্নি ম্যাপ তৈরি করা, যে আমার একটা প্রবলেম আছে, আমি এইটাকে কিভাবে ম্যাপ করতে পারি, যে ঠিক আছে ও আমার প্রোডাক্টে কেন আসছে। ফর এক্সাম্পল ধরেন কোভিড ভ্যাকসিন অ্যাপ ছিল বাংলাদেশের সুরক্ষা, যে ওর প্রথমে কিন্তু শুধুমাত্র যে আমার অ্যাপের ভিতরেই আছে তাও কিন্তু না, ওর কিন্তু এনআইডি লাগতেছে, অনেক সময় দেখা যায় যে আমাদের ফাইল আপলোড করা লাগতেছে, মোবাইল দিয়ে ছবি তুলে সিগনেচার আপলোড করা লাগে। তো এই যে যে ইউজারের একটা জার্নি আছে প্রোডাক্টের ভিতরে প্রোডাক্টের বাইরে, সেই সব ক্ষেত্রে আমি কিভাবে ওর জীবনটাকে একটু সহজ করতে পারি, কী কী ইউজফুল জিনিসপত্র আনতে পারি, এইগুলো ঘাটাঘাটি করতে হবে। অ্যান্ড এই জিনিসগুলো আসলেও আদৌ ইউজারের কাজে লাগতেছে কিনা এটাও কিন্তু আমাদের ইউজারের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। মেইন কথা, আমরা যখন বলি ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, আমরা একটা এক্সপিরিয়েন্স ডিজাইন করতেছি ইউজারের জন্য। আমরা যদি ইউজারের সাথেই কথা না বলি তাহলে আসলে কীভাবে আমরা এক্সপিরিয়েন্সটা ভালো না খারাপ সেটা বুঝতে পারবো, রাইট? অ্যান্ড কন্টিনিউয়াসলি রিনিউ অ্যান্ড রিমুভ আউটডেটেড আর আনইউজড ফিচার। ধরেন আপনি একটা ই কমার্স সাইট বানাইছেন, ই কমার্সে আপনি অনেক ফিচার দিলেন, অনেক ফিল্টার দিলেন, বাট বেশিরভাগ মানুষ প্রাইজিং আর রেটিং নিয়ে কনসার্ন, যে দাম কেমন এবং মানুষ এটা ভালো বলছে কিনা। সো ওইগুলোরে উপরে দেন, ওই লাগলে ওই ফিল্টারগুলো শুধু ওই ফিল্টারই রাখেন, বাকিগুলোরে অ্যাডভান্স ফিল্টার করে দেন বা অ্যাপ থেকে রিমুভ করেও দিতে পারেন। সো ইউজফুলনেসটাও বুঝতে হবে। অ্যান্ড ডিজাইন মানে শুধু যে অ্যাড করা, নতুন ফিচার অ্যাড করা তা না, ফিচার রিমুভ করাও অ্যাকচুয়ালি একটা ভালো ডিজাইন বা ডিজাইনারের বৈশিষ্ট্য, যে ঠিক আছে আপনি বুঝতে পারতেছেন যে এই জিনিসটা আপনার দরকার নাই। অ্যান্ড শুধু যে ইউজফুল হইলেই হবে তা না, জিনিসটা ইউজেবল হইতে হবে। যে কারণ এটা কিন্তু একটা ভালো ইউজফুল, যে আপনি পানি দিবেন, কিন্তু এটা দিয়ে কেমনে আপনি পানি দিবেন চিন্তা করেন তো। এটা দিয়ে যদি গাছে পানি দিতে যান কী হবে? বা আপনি কোনো একটা ফর্মে আপনার ফোন নাম্বার দরকার, এখন আপনার যদি এরকম প্লাস দিয়ে 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 ক্লিক করে করে আপনার ফোন নাম্বার বানাইতে হইতো, চিন্তা করেন কত লাখ বার ক্লিক করা লাগতো, রাইট? সো দিস ইজ নট ইউজেবল প্রোডাক্ট। হ্যাঁ, তো ইউজেবল প্রোডাক্ট অ্যান্ড ইউজেবল মানে কি, যে আপনি একটা জিনিস ইজি করতেছেন, ইনটুইটিভ করতেছেন, মানুষের চিন্তা করা লাগতেছে আপনার প্রোডাক্ট ইউজ করতে। যে মাইন্ড সুইপারের এইটা দেখেন, যে এখানে অনেক কিছু পড়া লাগতেছে, হোয়াট ডু ওয়ান্ট টু ডু উইথ ইউর গেম ইন প্রোগ্রেস, এক্সিট সেভ, এক্সিট ডোন্ট এক্সিট, মানে খুবই কনফিউজিং। অ্যান্ড এইখানে দেখেন খুবই সিম্পল ক্লিন অ্যান্ড ক্লিয়ারভাবে বলা যায়, এক্সিট অ্যান্ড সেভ মাই গেম, এক্সিট ডোন্ট সেভ। আর আপনি চাইলে এইটারে ক্যান্সেল করে দিতে পারেন, বা এই লালটা দিয়েও কিন্তু আপনি ক্যান্সেল করে দিতে পারতেছেন। সো মেক থিংস ইজিয়ার, যেটা মানুষের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, যেমন আপনি যখন একটা ফর্ম বানাবেন, যখন টাইপ করতেছে সেই সময় একটা স্টেট ডিজেবল থাকলে, এরর থাকলে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেপগুলো মানুষকে বোঝানো খুব দরকার। যে হ্যাঁ ভাই, আপনি প্রোডাক্টের এইখানে আছেন, এইখান থেকে এইখানে যাইতে পারেন, বা প্রেডিক্টিবিলিটি, যে ভাই এইটা করলে এইটা হবে। তো এই জিনিসপত্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট যে একটা ভালো প্রোডাক্ট বানানোর জন্য। অ্যান্ড এটা করার জন্য এগেইন ইউজিবিলিটি টেস্টিং করতে হবে। যে আপনি ধরেন একটা প্রোডাক্ট বানাইলেন, এখন আপনি রিয়েল ইউজারের সাথে হয়তো আপনি ইন্টারাকশন করতে পারতেছেন না, আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বলেন যে দেখো তো আমার অ্যাপে আজকে এই ফ্লোটা বানাইছি, তুমি একটা খাবার অর্ডার দাও তো। ধরেন ফুড ডেলিভারি অ্যাপ বানাইছেন, তো তখন দেখার ট্রাই করেন যে তারা কোথায় যে আটকে যাচ্ছে, তারা কোন জিনিসটা বুঝতেছে না, কোন টেক্সটটা চেঞ্জ করলে জিনিসটা আরও ক্লিয়ার হয়। অ্যান্ড এগেইন আর ইউজার ইন্টারফেস ইজ লাইক এ জোক, মানে আপনাকে যদি একটা জোক এক্সপ্লেন করা লাগে, ওই জোকটা আসলে খুব একটা ভালো না। সো আপনার যদি অনেক বেশি হেল্প টেক্সট, অনেক কিছু দেয়া লাগে, গাইড দেয়া লাগে, টিউটোরিয়াল, মেনু, তার মানে আপনার ইন্টারফেসটা কিন্তু ক্লিয়ার না, ইনটুইটিভ না। মানুষ কই ক্লিক করতে হয় এটা যাতে খুব ইজিলি বোঝা যায়, আমি কোথায় আছি এইগুলো যাতে বোঝা যায়। হ্যাঁ, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট ডিফারেন্ট ডিভাইস, সিচুয়েশন, পিপল উইল ইউজ ইউর প্রোডাক্ট। কারণ আমরা কিন্তু এখন মোবাইল ফার্স্ট ইকোনমিতে আছে, বেশিরভাগ মানুষই একটা ওয়েবসাইট মোবাইল দিয়ে ইউজ করে, অ্যাপ মোবাইল দিয়ে ইউজ করে। তো অ্যান্ড বেশিরভাগ মানুষ খুব স্বাভাবিক যে এক্সপেক্ট করবে কি, যে কোম্পানির মোবাইল ওয়েবসাইট এবং ডেস্কটপ ওয়েবসাইট দুইটাই যাতে একই রকমভাবে পারফর্ম করতে পারে। কারণ আমি মোবাইলে দেখতে যাই, আপনি দেখলাম ভাঙাচোরা লিঙ্ক ঠিক মতো আসতেছে না, কাজ করতেছে না, দ্যাট উইল ক্রিয়েট আ ব্যাড ইমপ্রেশন। অ্যান্ড ইউজ কমন ডিজাইন এলিমেন্ট অর ইফ পসিবল রিয়েল ওয়ার্ল্ড মেটাফোর্স। যেমন ধরেন সার্চের জন্য একটা ম্যাগনিফাইং গ্লাস, তারপর এখন অনেকটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে 3টা দাগ দিলে মেনু, এইভাবে দিলে ক্রস, তার মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেভের জন্য ফ্লপি ডিস্ক, ডিলেটের জন্য হচ্ছে ডাস্টবিন, সাউন্ডের জন্য যে স্পিকারের আইকন। শুধু এইটাও না, অনেক ইন্টারফেসেও আছে যে ক্লিক করলে কেমন হবে, ডিজেবল থাকলে কেমন হবে। এই জিনিসপত্রগুলো একদম রিথিঙ্ক করার কোনো দরকার নেই। অনেক সময় মানুষ করে আর্টিস্টিক এক্সপ্রেশন, বাট আপনি যদি একটা নর্মাল কনজিউমার প্রোডাক্ট বানান তাহলে কিন্তু আপনার টার্গেট ইউজারের জীবনটাকে সহজ করা, ডিজাইন অ্যাওয়ার্ড জিতা না। তো ওই সব ক্ষেত্রে কমন ডিজাইন এলিমেন্ট ইউজ করতে পারেন। অ্যান্ড
খুব সুন্দরভাবে ইরর যে মেসেজগুলা বা হেল্প টেক্সটগুলো এগুলো ছোট করে সংক্ষেপে বোঝানো যে কী করা যায়। যেমন ধরেন ইওর ইন্টারনেট ইজ ডাউন, মানে মনে হইতেছে যে ভাই আমার ভয় দিচ্ছেন কেন, এর থেকে বলা যায় যে ক্যান নট কানেক্ট উইথ ইন্টারনেট, প্লিজ ট্রাই এগেইন লেটার। খুবই সিম্পল, ফ্রেন্ডলি টোন, মানে আপনার ঘরে দোষ দিচ্ছে না, কেউই আসলে দোষ নিতে পছন্দ করে না। যে আপনার ইন্টারনেট নেই এটা না বলে বলতেছি ভাই আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করতে পারতেছি না, প্লিজ ট্রাই এগেইন লেটার, একটু পরে আবার ট্রাই করেন। সো ওরা একটু হেল্প করা, গাইড করা। অ্যান্ড আরেকটা জিনিস যেটা জাস্ট একটু সাইড নোট বলে রাখি, যে কমন এলিমেন্ট ইউজ করার মানে কিন্তু আপনি একদম হুবহু কপি পেস্ট করতে বলতেছি ব্যাপারটা তা না। যে এইখানে দেখেন কয়েকটা ডিফারেন্ট ই কমার্স সাইট, বাট ই কমার্স সাইটের কমন ফিচার কি, কার্ট, ইউজার আছে, সার্চ আছে, এই জিনিসগুলো মোটামুটি কিন্তু কমন, বাট এরাদের ব্র্যান্ডিং, ব্র্যান্ড কালার বা ডিজাইন এগুলো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, অ্যান্ড এই জিনিসটাই হইতেছে আমাদের নেক্সট ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে কি ডিজায়ারেবল। যে এটা জাস্ট একটা ইনপুট ফিল্ড হইতে পারতো, বাট দেখেন কি সুন্দর ও অ্যানিমেশন করে দেখায় দিচ্ছে, হ্যাঁ, যে ও পাসওয়ার্ড হচ্ছে ও দেখতেছে না। অ্যান্ড এটার আরও এক্সটেন্ডেড ভার্সন আছে যে ইরর হইলে ও জাস্ট ইরর মেসেজ আসছে এরকম বলে। তো এই যে সিম্পল একটু অ্যানিমেশন, এটাতেই কিন্তু একটা মুড সুন্দর হয়ে যাচ্ছে। অ্যান্ড আপনার যে এত অ্যানিমেশন করতে হবে, এত ক্রিয়েটিভ হইতে হবে ব্যাপারটা তাও না, একটা কনসিস্টেন্ট ক্লিয়ার ভিজুয়াল যদি থাকে, ডিজাইনটা দেখে যাতে চোখে আরাম লাগে, তাইলেও কিন্তু একটা পজিটিভ ইমোশন আছে ওয়েবসাইটের উপর। যে ফর এক্সাম্পল বিবিসির এই পুরানো ওয়েবসাইটটা ভার্সেস নতুন ওয়েবসাইটটা দেখেন, একটা খুবই ক্লাটার, কই তাকাবো। এখন কিন্তু জিনিসপত্র অনেক সিম্পলিফাইড, ইজি টু রিড, ইজি টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, যে এটা ট্রান্সপোর্ট ক্যাটাগরি কতক্ষণ আগে আসছে, এইখানে আগে এইভাবে থাকতো 19টা 21 মানে 5 মিনিট আগে আপডেট হয়েছে। সো এই ধরনের জিনিসপত্র থেকে কিন্তু এইটা অনেক ক্লিয়ার, কনসাইজ। হ্যাঁ, সো বেটার ভিজুয়াল। অ্যান্ড মনে রাখবেন যে একটা ওয়েবসাইট ক্রেডিবল কিনা, মানে এইটারে আপনি বিশ্বাস করবেন কিনা, 75% ইউজার এই জাজমেন্টটা দেখে করে। বাংলা একটা প্রবাদ আছে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, মানে গুণের বিচার পরে, আগে দেখতে কেমন সেটা হইতেছে ইম্পর্ট্যান্ট। সো একটা ভিজুয়াল স্টাইল গাইড ক্রিয়েট করেন, একটা কনসিস্টেন্টভাবে ডিজাইনটা করতে হবে, স্মল অ্যানিমেশন ইফেক্ট দিতে পারেন, এবং ফিডব্যাক দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। অ্যানিমেশন আপনি সুন্দর অ্যানিমেশন করেন না করেন, বাটনে ক্লিক করলে যাতে বোঝা যায় যে বাটনটা একটু ক্লিক হয়েছে, একটু প্রেসড হয়ে আসে। আপনি একটা লিঙ্কে ক্লিক করলেন, লিঙ্কটা যাতে একটু ডিফারেন্ট কালার হয়ে তারপর আসে, বা একটা সাউন্ড অ্যাড করলেন। কারণ আমরা বাস্তব জীবনে কিন্তু এই ধরনের ফিডব্যাক দেখে অভ্যস্ত। ইনফ্যাক্ট অনেকে হয়তো জানেন বা জানেন না যে একটা গাড়ি যখন ডানে বামে যায়, রাইট, তো তখন কিন্তু ওই যে ডানের যে সিগন্যাল থাকে, ইন্ডিকেটরের কিন্তু সাউন্ডটাও আমরা ভিতরে পাই। বা ধরেন এটিএম মেশিন, এটা একটা বেটার এক্সাম্পল হতে পারে, যে এটিএম মেশিন যখন আসলে টাকাটা দেয়, ওই টাকার সাউন্ডটা কিন্তু আসলে এমন না ও রিয়েল ওয়ার্ল্ডে টাকা গুনতেছে, ওই সাউন্ডটা জাস্ট একটা স্পিকারে চলে, কারণ ওই টাইমটা হচ্ছে ও ভেরিফাই করে সার্ভারের সাথে যে টাকাটা আপনাকে দিবে কি দিবে না। অ্যান্ড এই ভেরিফিকেশনটা যখন চলে, আপনি যাতে বোর্ড না হয়ে যান, এই জন্য হচ্ছে টাকার একটা মধুর আওয়াজ চলতে থাকে এটিএম বুথে। হ্যাঁ, তারপর হাই কোয়ালিটি ইমেজ, আইকন, ইলাস্ট্রেশন, এইগুলো দেখলেই মনে হয় যে না, এই জিনিসটার উপর একটা ট্রাস্ট চলে আসে। এই জন্যই কিন্তু ধরেন এটা কিন্তু আজকের টেকনিকও না, মানে আপনি যদি দেখেন পুরানো আমল থেকেই নায়ক নায়িকাদের, খেলোয়াড়দের, সেলিব্রিটিদের কেন এত টাকা দিয়ে মানুষ অ্যাডে নেয় বা তাদের দিয়ে মার্কেটিং করে, যাতে একটা ব্র্যান্ডের উপর মানুষের আস্থা তৈরি হয়। হ্যাঁ, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট আউটসাইড অ্যাপ স্টেট আর লোডিং স্টেট, যে আপনার ফুড 2 মিনিটে আসতেছে, ফুড অর্ডার করছেন, তো এই ক্ষেত্রে 2 মিনিট পরে আসতেছে, একটা পিস অফ মাইন্ড থাকে। আমি যদি না জানি যে আমি কতক্ষণ ওয়েট করতে হবে, এইটা আসলে খুবই ফ্রাস্ট্রেটিং এক্সপিরিয়েন্স। দেখবেন এই জন্য আপনি যদি নতুন কোথাও যান, তাইলে নতুন একটা জায়গায় যাওয়ার সময় টাইমটা মনে হয় যে কাটতেছেই না, কারণ আপনি জানেন না ঠিক কত সময় লাগতে পারে। বা জ্যামে বসে থাকলে দেখবেন যে যদি গাড়ি না চলে তাহলে বেশি ফ্রাস্ট্রেটিং লাগে, বাট গাড়ি খুব স্লো স্লো যাচ্ছে, তাও মনে হয় আচ্ছা যাচ্ছি তো, কিন্তু সিগনালে থেমে থাকে তখন মনে হয় হ্যাঁ কতক্ষণ থাকবো। অ্যান্ড এই জন্যই উন্নত বিশ্বে, আমাদের দেশে আসলে না, কিন্তু উন্নত বিশ্বে কিন্তু ওই যে টাইমার থাকে, যে জ্যামটা কতক্ষণের, তখন কিন্তু মেন্টাল প্রেশার অনেকটা লস হয়। যেমন এখানে আরও দুইটা এক্সাম্পল দেওয়া যায়, যে লিফটের ভিতরে কেন মিরর থাকে, কারণ আপনি তখন যদি কিছুই না থাকে তখন আসলে সময় মনে হয় যে কাটতেছে না। অ্যান্ড এই মিরর যারা দিছিল, ওরা যখন এটা দেয়, এটাও খুব ওদের খুব একটা অ্যানালিস্ট, একটা সাইকোলজিস্টের কাজ ছিল, কোম্পানিটার নাম ভুলে গেছি, যে ওরা বলছে যে ওরা যখন এটা করে, যে অনেক উচ্চতলায় লিফট, কত 30 তলা এরকম একটা বিল্ডিংয়ে লিফট ইনস্টল করছে, সবাই বসে স্লো, অ্যান্ড ওরা হচ্ছে একটা আয়না বসায় দিছে, অ্যান্ড মানুষ নিজে দেখতেছে, একটু চুলটা ঠিক করতেছে,
অ্যান্ড তাদের কাছে মনে হইতেছে লিফট ফাস্টার, বাট লিফটের কিন্তু আসলে কিছুই করে নাই। তারপর ধরেন ইউরোরেল ট্রেনে ওরা অনেক কিছু করছে যে টাইম বাঁচানোর জন্য, যে ইউকে থেকে সম্ভবত ফ্রান্স যায়। তারপর ওরা যেটা ওদেরকে একটা এজেন্সি থেকে ওদেরকে যে সলিউশন দিছে যে আপনারা হচ্ছে রেলে ফ্রি ওয়াইফাই করে দেন, তাহলে মানুষ বিজি হয়ে যাবে। মানুষ যখন বিজি হয়ে যাবে তখন ওর কাছে আসলে মনে হবে না যে আমার অনেক টাইম লাগতেছে। অ্যান্ড ইউরোরেল কিন্তু ওই যে সাগরের নিচ দিয়ে যায়, ঠিক আছে? সো ওই জায়গাটা যাতে বোরিং না লাগে, কারণ আপনি তো আশপাশে কিছু দেখতে পারতেছেন না, রেগুলার ট্রেন জার্নিতে তো আশেপাশে দেখা যায়। সো দিজ আর দ্য থিংস দ্যাট মেক্স আ প্রোডাক্ট ডিজায়ারেবল, যে আপনি বারবার ওই প্রোডাক্টটা ইউজ করতে চাবেন। তারপর হচ্ছে অ্যাক্সেসিবল, যে ধরেন এরকম একটা রেগুলার টেক্সট আছে, আই অ্যাম এ লিঙ্ক অ্যানাদার টেক্সট, তো এইটা দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা আসলে লিঙ্ক, কিন্তু এইখানে একটা আন্ডারলাইন আমরা জানি যে কমন। সো এই অ্যাক্সেসিবিলিটির ব্যাপারটা কি, যে আমি যাতে কোনো একটা জিনিস দেখেই বুঝি যে কোনটাতে আমি ক্লিক করতে পারবো, কোনটা আমি ইউজ করতে পারবো। অ্যান্ড ইনফরমেশনগুলো যাতে যারা ডিজেবল পিপল আছে, বা ধরেন অনেকেই ভিজুয়ালি ইম্পেয়ার্ড থাকে বা অন্ধ থাকে, বা চশমার লেন্স লাগে, বা অনেকের হয়তো আইকিউ লেভেল সেম হয় না, অনেকের ডাউন সিনড্রোম থাকে, তাদের কথাও চিন্তা করতে হবে, রাইট? অ্যান্ড এই তিনটার ভিতর দেখেন এইটা কিন্তু অনেক ইজিয়ার যে কোথায় ক্লিক করতে হবে। অ্যান্ড আপনি যদি একটা নর্মাল মানুষ হন, নর্মাল বলতে আমি বুঝাইতেছি যার ডিসেবিলিটিস নাই, তার জন্যও কিন্তু দিস ইজ এ ভেরি গুড থিং, যে ঠিক আছে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে কোনটা লিঙ্ক না। কারণ আমরা কেউই, আমাদের অ্যাটেনশন স্পান কিন্তু ছোট, আমরা এত কিছু পড়ার টাইম নেই। ধরেন এই যে এত জাস্ট 3টা লাইন, এটা যদি 20টা লাইন থাকতো, তার ভিতরে কোনটা লিঙ্ক, এটা বোঝাটা কিন্তু ইজিয়ার হয়ে যায়। অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি মানে শুধু এই যে লিঙ্ক হাইলাইট করা সেটা না, মানে এরকম অনেক কিন্তু ব্যাপার স্যাপার আছে। যেমন ধরেন আপনার ফোন, আমাদের ফোনের সাইজ এখন অনেক বড়, 2 হাত দিয়ে চালাইতে হয়, কিন্তু কিন্তু আপনার হাতে একটা আর্ম ইঞ্জুরি হইতে পারে, বা আপনার একটা হাত থাকতে পারে, বা সিচুয়েশনাল টাইম হইতে পারে যে আপনি নিউ প্যারেন্ট, আপনার হাতে বাচ্চা আছে, আপনার ফোন চালাইতে হবে। অ্যান্ড শুধুমাত্র যে ব্লাইন্ড মানুষদেরই চোখে সমস্যা তা না, ধরেন অনেক সময় আপনার চোখ উঠতে পারে, বা চোখে কিছু একটা হইতে পারে, বা আপনি গাড়ি চালাইতেছেন তখন কেমন হইতে পারে, হ্যাঁ, বা আপনি ধরেন কানে সমস্যা, বা কারো ইয়ার ইনফেকশন হয়েছে অল্প সময়ের জন্য, বা কোয়াইট স্পেস, আপনি একটা লাইব্রেরিতে আছেন, কথা বলতে পারতেছেন না, কিন্তু আপনার ভয়েস কমান্ড না দিলে অ্যাপ কাজ করবে না, ঠিক আছে? তো এই ধরনের ইস্যু যাতে না হয়, এই জিনিসটা মাথায় রাখা খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি একটা আলাদা জগৎ। এই যে আমরা যে টাচ স্ক্রিন ইউজ করি, কিবোর্ড ইউজ করি, ভয়েস টু টেক্সট, টেক্সট টু ভয়েস, সাবটাইটেল দিয়ে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সিনেমা দেখি, যেগুলো বাংলা বা ইংলিশে না, যেমন ধরেন কোরিয়ান, মালয় মালয় কী জানি, কেরালার যে মুভিগুলো আছে, মালায়ালাম, তারপর তামিল, তেলেগু, স্প্যানিশ, জার্মান, এই মুভিগুলো আমরা কীভাবে দেখতেছি? এই মুভিগুলো কিন্তু আমরা সাবটাইটেল দিয়ে দেখি, কিন্তু সাবটাইটেল কাদের জন্য? সাবটাইটেল শুরু হয়েছিল যারা কানে শোনে না ওনাদের জন্য। টাচ স্ক্রিন হচ্ছে যাদের মোটর ইম্পেয়ারমেন্ট আছে, যে ওদের জন্য হচ্ছে টাচ স্ক্রিন ডিভাইস প্রথম ব্যবহৃত হয়, যে যারা ঠিকমতো হইতেছে কোনো কিছু বই পড়তে পারে না বা লিখতে পারে না, তাদের জন্য হচ্ছে যে হাত নাই বা 2 হাত নাই তারা, বা আঙুল নাই, তাদের জন্য হচ্ছে টাইপরাইটার আসে অ্যাসিস্টিভ টেকনোলজি হিসাবে। ভয়েস টু টেক্সট আসে, যে যারা কথা বলতে পারেন না তাদের জন্য, বা মানে কানে শোনেন না সরি, তাদের জন্য হচ্ছে ভাইব্রেশন আসে, যেটা আমরা ইউজ করি। সো আমাদের জাস্ট অ্যাক্সেসিবিলিটি জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই হেল্পফুল, এবং কত মানুষকে যে আপনি আসলে হেল্প করতে পারবেন এইটা খুবই মানে আইডিয়ার বাইরে, অ্যান্ড ইটস আ ভেরি ডিফারেন্ট থিং অফ ইটস ওন, হ্যাঁ। এবং অ্যাক্সেসিবিলিটির আরেকটা জিনিস হচ্ছে কালচারাল কনটেক্সট মাথায় রাখা, যেমন ফেসবুক লাইট, ইউটিউব গো, বাংলাদেশের ইন্টারনেট অনেক স্লো, এটা কিন্তু খুবই স্মার্ট বুদ্ধি, ইউজারের নিড বিজনেস গোল পারফেক্টলি ম্যাচ করে। বা আমরা অনেক সময় কী হয়, বাংলা ফন্ট ব্রেক করে, অনেক সময় এমন ফন্ট ইউজ করি যে ওইটার যুক্তাক্ষর দেখা যায় না। অ্যান্ড তারপর শুধুমাত্র বাংলা না, যেই কারোর জন্য আপনি যখন লিখবেন, টেকনিক্যাল টার্ম অ্যাভয়েড করে আপনার কপিগুলো লেখা উচিত, যে উই আর হ্যাভিং ডাটাবেস ইরর বা 4, মানে এইগুলো মানে কি আমি তো জানি না, 502 ডেটাবেস ক্যান নট অ্যাক্সেস, 501, এইরকম দেখবেন অনেক ওয়েবসাইট অনেক সময় আসে, তার মাঝখানে কিন্তু এভাবেই লেখা যায়, হেই আওয়ার সার্ভার ইজ ডাউন, টেম্পোরারি ডাউন নাও, প্লিজ ট্রাই আফটার 5 মিনিটস। ওইটা কিন্তু আরও অনেক হেল্পফুল, হ্যাঁ। অ্যান্ড যারা ডিফারেন্ট টাইপের ডিসেবিলিটি আছে ওনাদের জন্য কিভাবে ডিজাইন করা যায়, এটার জন্য ওয়েকে গাইডলাইন্স বলে, যে ওয়ার্ল্ড কনসোর্টিয়াম অফ ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এরা যারা আছে এরা মিলে একটা গাইডলাইন তৈরি করছে। সো এই গাইডলাইনটাতে খুব সুন্দর করে লেখা আছে যে কীভাবে আপনারা
অ্যাক্সেসিবল বানাইতে পারেন, এটাও দেখা যাইতে পারে। এইগুলো কিছু, তারপর ফন্ট সাইজে করা, তারপর আপনি ধরেন একটা ইমেজ দিলেন, এখন সবাই তো ইমেজ দেখতে পারে না, ব্লাইন্ড থাকতে পারে, তো ওনাদের জন্য একটা অল্টারনেটিভ টেক্সট থাকে, হ্যাঁ, ওটা দিয়ে দেওয়া যায় যে ওনারা যাতে পরে ডিসক্রিপশনটা ক্যাপশনটা বুঝতে পারে, বা অডিওর ক্যাপশন, ভিডিওর ক্যাপশন, অ্যান্ড জিনিসগুলোতে স্ক্রিন রিডার দিয়ে পড়া যায়। অ্যান্ড পৃথিবীতে প্রায় 2.2 বিলিয়ন মানুষ, মানে আমার 2 বিলিয়ন হলে কি, মানে 1/4, প্রতি 4 জনের একজন কিন্তু ভিজুয়ালি একটু হইলেও সমস্যা আছে, অল্প থেকে বেশি সমস্যা। এটা আমার কথা না, এটা হু, ওই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, হ্যাঁ। অ্যান্ড মেক দ্য হোল ইন্টারাকশন পসিবল উইদাউট মাউস ফর ডেস্কটপ প্লাস কিবোর্ড শর্টকাট ফর নেভিগেশন। তাইলে কি হয় যে অনেকেরই হয়তো হাত নাই বা চোখে দেখেন না, আমরা কিন্তু মাউস দিয়ে না, ওনারা কিন্তু কিবোর্ড দিয়ে নেভিগেশনটা করে, হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আর আরেকটা হইতেছে যে ইফ পসিবল অফার মাল্টিপল ইন্টারাকশন মেথড, ভয়েস, টাচ, টাইপ, যে কোনোটা দিয়েই যাতে আমরা এটা ইন্টারাক্ট করতে পারি। অ্যান্ড এই জিনিসটা এআই আসার সাথে সাথে বা নতুন টেকনোলজি আসার সাথে সাথে এই জিনিসটা আরও কিন্তু ইমপ্রুভ হচ্ছে ডে বাই ডে। অ্যান্ড এখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের পরের ধাপ যেটা বলা হয় সেটা হচ্ছে ন্যাচারাল ইউজার ইন্টারফেস, যে আমাদের যা আছে ন্যাচারালি সেইটা দিয়েই ইন্টারাক্ট করা একটা প্রোডাক্টের সাথে। অ্যান্ড তারপরে যেটা, সেটা হচ্ছে ক্রেডিবিলিটি, যে 30 দিনে ঘরে বসে এমবিবিএস ডাক্তার হওয়ার উপায়, আপনি কি এই অ্যাপ বিশ্বাস করবেন? সো একটা প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট কিন্তু ক্রেডিবল হইতে হবে, ট্রাস্টওয়ার্দি হইতে হবে। বিশ্বাসযোগ্য না হইলে আসলে কেউ আপনাকে টাকা দিবে না, কারণ প্রোডাক্টের এন্ড গোল তো আসলে কাস্টমার পকেট থেকে কিছু টাকা নিয়ে আসা, বের করা, রাইট, মোস্ট অফ দ্য টাইম। তো এই ধরনের অ্যাপ, মানে জাস্ট আমি কোনো অ্যাপ পার্টিকুলারলি বলতেছি না, বাট ইউ হ্যাভ টু বিল্ড ট্রাস্ট, হ্যাঁ। সো ধরেন আপনি কিছু একটা কিনতে যাচ্ছেন, এই ওয়েবসাইটটা থেকে কিনবেন না এই ওয়েবসাইটটা থেকে কিনবেন, যারা বলতেছে লোয়ার প্রাইস, অমুক তমুক, হ্যাঁ। বেশিরভাগ মানুষ, হয়তো পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করতে পারে, বাট বেশিরভাগ মানুষের কাছে অ্যামাজন ট্রাস্টেড নেম, প্লাস ওদের ডিজাইনটাও ক্লিন ক্লিয়ার, দেখে মনে হইতেছে মডার্ন, ভরসা করবেন। তবে ফান ফ্যাক্ট হচ্ছে এইটাও আসলে অ্যামাজনেরই ডিজাইন, বাট এটা অনেক পুরান ডিজাইন, তো ওরা এখান থেকে তো আস্তে আস্তে ইমপ্রুভ করছে। সো আমাদেরও আসলে এরকম ক্রেডিবল একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, হ্যাঁ। অ্যান্ড একটা 85% কনজিউমার অনলাইন রিভিউকে পার্সোনাল রিকমেন্ডেশনের মতোই ট্রিট করে। সো গুড লুকিংও বানাইতে হবে, ট্রাস্ট অডিও বানাইতে হবে, সেই সাথে এই যে যেটা বলতেছে যে যেহেতু মানুষ অনলাইন রিভিউকে প্রাধান্য দেয়, সোশ্যাল প্রুফ ইউজ করেন, যে বেস্ট অনলাইন ফার্নিচার শপ, সবাই বলে বেস্ট, কিন্তু কেউ যদি বলে উই আর অনলাইন শপ যাদের 3000 5 স্টার রেটিং আছে, ওইটা কিন্তু শুনতে কানের কাছে ভালো লাগে, ও আচ্ছা 3000 মানুষ এদের প্রোডাক্ট কিনছে, তা আবার 5 স্টার রেটিং দিছে। সো সোশ্যাল প্রুফ খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড কাস্টমার সার্ভিস যদি ভালো না হয়, এটা আমাদের দেশে আসলে বেশিরভাগ প্রোডাক্টেরই কাস্টমার সার্ভিস আনফর্চুনেটলি ভালো হয় না, অ্যান্ড এই জিনিসটা করা উচিত। এবং আরেকটা জিনিস হইতেছে যে অ্যাডভান্স অপশন থাকে অনেক সময়, যে ঠিক আছে এইটা কেমনে করবো, ওইটা কেমনে করবো, ওই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাডভান্স সেটিংসের ভিতর দিয়ে দিতে পারি। অ্যান্ড কাস্টমারের যে সার্ভিসটা আছে ওইটারে সামনে নিয়ে আসেন, দেখবেন অনেক বিদেশি ওয়েবসাইটে হেল্প বাটন বা এইগুলো অ্যাডভান্স সেটিংস বা ওইগুলোর ভিতর থাকে না, এগুলো একদম চোখের সামনে ক্লিয়ারলি থাকে, যে ভাই কাস্টমারের সাথে কথা বলেন। তারপর আরেকটা জিনিস হইতেছে অথেন্টিক লোগো, ব্র্যান্ডিং, কন্ট্যাক্ট ডিটেলস, যে ভাই খুব স্বাভাবিক, ধরেন কেউ বললো আপনার কাছে ক্রেডিট কার্ডের ইনফরমেশন চাইতেছে, র্যান্ডম একটা কোম্পানির ভার্সেস খুবই রেপুটেবল, যেমন ধরেন গ্রামীণফোন, আপনি কিন্তু তার দিবেন, বা বিকাশ। সো এই জিনিসপত্রগুলো আস্তে আস্তে ব্র্যান্ডিং দিয়ে অথেন্টিসিটিটা বিল্ড করা। অ্যান্ড আরেকটা জিনিস হইতেছে যে এখনও কিন্তু মানুষ অফলাইন প্রেজেন্সটাকে খুব ইম্পর্টেন্স দেয়, যদিও ডিজিটাল এরা, বাট আপনার যদি একটা অফলাইন অফিস বা অফলাইন প্রেজেন্স থাকে, দ্যাট রিয়েলি হেল্পস। অ্যান্ড আরেকটা হচ্ছে ক্লিয়ার আপ ফ্রন্ট প্রাইসিং। সে অনেক সময় এটা করে যে আপনি দেখলেন 10 টাকা, আপনি কিনতে যেয়ে দেখলেন সার্ভিস হেন তেন দিয়ে এটা 25 টাকা হয়ে গেছে। সো দ্যাট ইজ নট আ ভেরি গুড প্র্যাকটিস, অ্যান্ড এটাতে কিন্তু ক্রেডিবিলিটি কমে যায়। অ্যান্ড ক্রেডিবিলিটি আমরা গেল, এর পরের যেটা আমাদের ভালো প্রোডাক্টের আরেকটা গুণ, সেটা হইতেছে ফাইন্ডেবল। সো এইখানে খুব মজা হয়েছে। সো আমি কিন্তু বলছিলাম যে পিটার মরভেইল হচ্ছে এই ইউএক্স হানিকমটার ক্রিয়েটর, তো আমি ওর ওয়েবসাইটে গেছিলাম, ওর ব্লগে, যে ও অরিজিনালি কী কী এক্সাম্পল ইউজ করছে এটা দেখার জন্যে। আনফর্চুনেটলি ওর ব্লগে আমি কোনো সার্চ বাটন খুঁজে পাইনি, সো দ্যাটস আ ব্যাড থিং আই গেস। তো
যেটা বলতেছিলাম, তো ফাইন্ডেবল মানে কি, যে আমি একটা ইনফরমেশন, যেমন ড্রিবল যদি কেউ পুরান আমলে ড্রিবল ইউজ করেন, তো ড্রিবল একটা প্ল্যাটফর্ম যেখানে ডিজাইনাররা তাদের ডিজাইন পাবলিশ করে। তো ড্রিবলে আগে একটা ফিচার ছিল, ওইটা ওরা সরাই ফেলছে, যে আপনি একটা কালার কোড দিয়ে ওই কালারে কত ডিজাইন হয়েছে সেইটা ফাইন্ড আউট করতে পারতেন। সো এরকম ফাইন্ডেবিলিটির যে শুধু এরকম অ্যাডভান্স লেভেলে হইতে হবে তাও না। চিন্তা করেন যে আপনি এই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেছেন, এখানে লেখা ডিসকভার, লার্ন, লাইভ মানে কি আমি তো জানি না, ক্লিয়ার হইতে হবে ইনফরমেশন। ভার্সাস এই ইউনিভার্সিটিটা দেখেন, অ্যাডমিশন, একাডেমিক, আপনি জানেন যে আপনি যদি অ্যাডমিশনের জন্য যান এইখানে যাবেন, আপনি কারেন্ট স্টুডেন্ট হলে একাডেমিক্সে যাবেন, লাইফ অ্যাট টেম্পল ওইখানে যাবেন, রিসার্চের জন্য এইখানে, অ্যাথলেটিক্সরা এইখানে। সো দিস ইজ মোর ক্লিয়ার একটা ইনফরমেশন খুঁজে পাওয়া, রাইট? বা ইউটিউবে চিন্তা করেন, কোটি কোটি ভিডিও আছে, আপনার যেটা দেখার দরকার বা আপনার কাছে যেটা ইন্টারেস্টিং লাগে ও কিন্তু রিকমেন্ডেশন মানে আপনাকে সেটা রিকমেন্ড করতেছে। সো এইটাও কিন্তু একটা ফাইন্ডেবিলিটি, ডিসকভারেবিলিটি। তো ফাইন্ডেবিলিটির জন্য প্রথম যেটা, ক্লিয়ার অ্যান্ড হায়ারার্কিয়াল ক্যাটাগরি, যে ক্যাটাগরিগুলো যাতে হায়ারার্কি দেখে বোঝা যায় যে এই ইনফরমেশনটা আপনি খুঁজতেছেন, এইটার পর এইটা খুঁজতেছেন। হ্যাঁ, দিস ইজ ইজি টু সে, যে এটা করা, যে আপনি ধরেন আমি যখন পাঠাও ফুডের কাজ করতেছিলাম, একটা এক্সাম্পল দিই রিয়েল লাইফ, যে এই ক্যাটাগরি করাটা কত ডিফিকাল্ট। তো আমরা যখন প্রথমে ক্যাটাগরি করতে গেলাম রেস্টুরেন্টের ভিতরে, আমরা কিসের বেসিসে ক্যাটাগরি করবো, যে যেমন ধরেন আমরা প্রথমে শুরু করছিলাম এভাবে, যে ব্রেকফাস্ট আইটেম, ডিনার আইটেম, লাঞ্চ আইটেম। কিন্তু ফর এক্সাম্পল একটা সালাদ, এটা ব্রেকফাস্টের আইটেমও হইতে পারে, এটা লাঞ্চেও থাকতে পারে, ডিনারেও থাকতে পারে। আবার চিন্তা করলাম না, আমরা তাহলে হইতেছে মেইন মেনু এইভাবে চিন্তা করি, ওইভাবেও দেখা গেল ডিফিকাল্ট। হ্যাঁ, তারপর আমরা ফাইনালি যেটা করলাম, মোস্ট অর্গানিক, যে রেস্টুরেন্টে খাবারে ওরা যেভাবে রাখে আমরা এত ক্যাটাগরিক্যাল করতে যাইতে পারতেছি না, আমরা যেভাবেই আসতেছে ওইভাবেই জাস্ট ওই অর্ডারেই খাবারের লিস্টটা দেখাই দিতাম। বাট স্টিল আপনি যদি চিন্তা করেন যে এইভাবে করা যায় কিনা, যে আপনার প্রোডাক্টে যে ক্যাটাগরি অনুযায়ী ডেটা সাজানো, দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল। আর একটা হইতেছে যে নেভিগেশন, যে আমি যখন এক পেজ থেকে আর এক পেজ, যে আমি এখন কোন পেজে আছি, ইলেকট্রনিক্সের পেজে আছি, স্মার্টফোনের পেজে, আইফোনে, মানে আপনি ধরেন একটা কমার্স সাইটে গেছেন, যে ইলেকট্রনিক্স, স্মার্টফোনে গেছেন, এরপর আপনি আইফোনের পেজে আছেন। সো এইরকম ব্রেড ক্রাম দিয়ে বুঝাই দেওয়া যে আসেন কই। বা এই স্লাইডটাতেই চিন্তা করেন, এই স্লাইডটাতে আমরা কোন টপিকে আছি, ফাইন্ডেবল, এইটাও কিন্তু একটা নেভিগেশনের মার্কার। তারপর হইতেছে অপটিমাইজ সার্চ রেজাল্ট, যে ফিল্টার, সাজেশন, অটো কমপ্লিট, এইগুলা দিয়ে এমনভাবে করা যে যাতে ধরেন আমি একটা জিনিস, এখন ধরেন ফর এক্সাম্পল আমরা যখন একটা জিনিস খুঁজি, আপনি সেইটার যে নামে চিনবেন, আমি হয়তো অন্য কিছু দিয়ে সার্চ করতেছি। ফর এক্সাম্পল আমি আইফোন খোঁজার সময় স্মার্টফোন লিখে সার্চ দিতে পারি, আইফোন লিখতে পারি, জাস্ট আইফোন টাইফোন না লিখে 14 Pro Max লিখেও কিন্তু সার্চ দিতে পারি। তো আমাদের অটো কমপ্লিট দেখানো বা ফিল্টার দেওয়া, সাজেশন দেওয়া, যে ভাই তুমি কি এইটা খুঁজতেছো কি না। কারণ আমাদের মেমোরি এইভাবে কাজ করে যে আমরা কোনো একটা জিনিস দেখে খুব কুইকলি বলে দিতে পারি যে এইটা কি। তেমন ধরেন আমরা কিন্তু লাখ লাখ কালার মানে দেখি, কিন্তু আমাদের চোখ কিন্তু খুব কুইকলি ডিস্টিংগুইশ করতে পারে। বা হাজার হাজার মানুষের সাথেও কিন্তু অনেকের পরিচয় থাকে, যে যারা ধরেন বিভিন্ন, আপনি চিন্তা করেন যে জীবনে ছোট থেকে বড় কত মানুষের সাথে কাজ করছেন, সবার নাম কিন্তু মনে নেই। হ্যাঁ, হঠাৎ করে নাম মনে করা কঠিন, কিন্তু কাউকে দেখে কিন্তু খুব কুইকলি রিকগনাইজ করা যায়। সো ওই জিনিসটাই। অ্যান্ড একটা কাজ করার জন্যে বা একটা কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য মাল্টিপল পাথ দেন। আপনি তারে ইয়ার ওয়াইজ আর্কাইভ করে দিতে পারেন, তাকে সার্চ অপশন দিতে পারেন, বা ধরেন আপনি একটা ব্লগ সাইট বানাইতেছেন, ব্লগে রান্নার সেকশন আলাদা, আপনি ট্রাভেলের সেকশন আলাদা করে দেন। তো এইভাবে, অ্যান্ড কেউ যদি সার্চ করে যাইতে চায় সার্চ করে যাবে, কেউ যদি হোম পেজ থেকে একটার পর একটা করে যাইতে চায় সেইটা যাইতে পারে, কেউ ডিরেক্ট হয়তো লিঙ্ক থেকে যাইতে পারে। সো গিভ মাল্টিপল পাথ অ্যান্ড ইউজ মিনিংফুল অ্যান্ড ডেসক্রিপটিভ লেভেলস। গুগলে আগে একটা বাটন ছিল, আই অ্যাম ফিলিং লাকি, সার্চ দেন আই অ্যাম ফিলিং লাকি। আই অ্যাম ফিলিং লাকি মানে কি, এটা বেশিরভাগ মানুষই বুঝতো না, গুগল এটা সরাই ফেলছে বেশিরভাগ লোকেশন থেকে। তো ওইটা বেসিক্যালি করতো কি, ওটা সার্চ করতো না, ওই আই অ্যাম ফিলিং লাকি বাটনে ক্লিক করলে, ফর এক্সাম্পল আপনি লিখলেন ইউএক্স ডিজাইন টিউটোরিয়াল, এবার আই অ্যাম ফিলিং লাকি ওইটাতে ক্লিক করলে গুগল কোনো সার্চ রেজাল্ট দেখাইতো না, ও ডিরেক্টলি আপনার কাছে মনে হয় এরকম যে কোনো একটা ওয়েবসাইটে ও নিয়ে যেত। তো এই জিনিসপত্রগুলো ইম্পর্টেন্ট বোঝা। হ্যাঁ, যে অ্যান্ড বড় বড় কোম্পানিও যে ভুল করে না তা না, বা সবসময় যে ফাইন্ডেবিলিটিটাকে মেনটেন করা যায়
দ্যাটস নট অলসো দ্য কেস, বাট ট্রাই অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর আরেকটা যেটা সবচেয়ে ক্রিটিক্যাল সেটা হইতেছে ভ্যালুয়েবল। মানে এটা হইতেছে লাস্ট, যে আপনি যাই বানাইলেন, দুই ক্যাটাগরির ডিজাইনার আছে। একটা হলো যে হ্যাঁ আমার একটা নতুন ইউআই করতে বলছে, আমি এখনই বানাই ফেলতেছি। আরেকজন আছে কেন করব, বিজনেসে কি প্রবলেমটা সলভ হবে। কারণ আপনি আলটিমেটলি যত ডিজায়ারেবল সুন্দর ইউজফুল প্রোডাক্ট বানান, মানুষ যদি এটাতে ভ্যালু না পায়, তার জীবনে যদি এটা কোনো ভ্যালু অ্যাড না করে, সে আপনার প্রোডাক্ট কিন্তু ইউজ করবে না। ফর এক্সাম্পল আমরা জানি যে চ্যাট জিপিটি ইমেন্স ভ্যালু অ্যাড করতেছে মানুষের জীবনে, ওপেন এআই, রাইট? এখন যে এআই বুম চলতেছে। আবার কিছু কিছু জিনিসপত্র আছে যে আপনি যদি দেখেন মোস্ট পপুলার অ্যান্ড্রয়েড অ্যাপ, যে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুক, এইগুলো আমাদের জীবনটা কীভাবে সহজ করতেছে। বা ধরেন ঠিক আছে, তাও ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতেছেন, কানেক্ট হইতেছেন। টিকটক বা স্ন্যাপচ্যাট, এইগুলোও কিন্তু আসলে ভ্যালু ক্রিয়েট করতেছে, মানে ওরা ভ্যাকিউম থেকে ভ্যালু বানায় নিয়ে আসছে। কারণ ভ্যালু জিনিসটা হইতেছে পারসিভ। কারো কাছে ডায়মন্ড শুধু কাচ, আপনি চিন্তা করেন, কিন্তু এইটার এই কত কোটি কোটি টাকা হ্যাঁ বিক্রি হইতেছে। সো বেসিক্যালি ভ্যালু, কিছু জিনিস আছে যে আপনি কাজটা করলেন রিয়েল লাইফে, তো আপনি একটা প্রবলেম সলভ করলেন, ভ্যালুটা বেরোয় আসলো। আবার কিছু প্রোডাক্ট আছে কি যে না, ওটার কোনো হয়তো আপনি যদি এমনি আউট অফ দ্য কনটেক্সট চিন্তা করেন কোনো ভ্যালু নাই, বাট প্রোডাক্টটাই এমনভাবে বানানো যে ওইটা থেকেই ভ্যালুটা নিয়ে আসছে, রাইট? সো এই জিনিসপত্রগুলো একটু বুঝতে হবে। এইগুলো হয়তো আর একটু যখন সামনের দিকে যাবেন আরও বেটার ক্লিয়ার হবে। অ্যান্ড ভ্যালুয়েবল বানানোর জন্য এগেইন একটা রিয়েল প্রবলেম সলভ করেন। যেমন আপনি যদি এমন একটা অ্যাপ বানাইতে পারেন যেটা ঢাকার বেস্ট রাউট শো করবে জ্যামের সময়, চিপা গলি টলি দিয়ে আপনারা নিয়ে যাবে, দ্যাট উইল বি এ রিয়েলি গুড প্রোডাক্ট, রাইট? বা ইউজারের নিড আর বিজনেস অবজেক্টিভ কেমনে ম্যাচ করা যায় এটাও চিন্তা করেন। সো গুগল কিন্তু শুধু সার্চ ইঞ্জিন না, গুগল আসলে অ্যাড নেটওয়ার্ক। কারণ গুগলে সার্চ করলে আমরা কিন্তু টাকা দিই না, অ্যান্ড টেকনিক্যালি আমরা গুগলের ইউজারও না। আমরা হলো গুগলের ফিচার, যে ভাই গুগল বিক্রি করে কার কাছে? গুগল বিক্রি করে কোম্পানির কাছে, অ্যাড বিক্রি করে, যে দেখো তুমি যদি অ্যাড দাও তাহলে 1,00,000 মানুষ তোমার অ্যাড দেখবে। এই 1,00,000 মানুষ আমি হইতেছি গুগলের আসলে ফিচার, আপনি গুগলের প্রোডাক্ট হইলো আমরা ইউজার না টেকনিক্যালি, হ্যাঁ, ওইভাবে যদি চিন্তা করেন। বাট আমার কিন্তু আমি কেন গুগল ইউজ করি অ্যাজ এ ইউজার? আমি ইউজ করতেছি ইনফরমেশন পাওয়ার জন্য, আমি কিন্তু ফ্রিতেই পাইতেছি। আবার ও কিন্তু ওর বিজনেস অবজেক্টিভ ঠিকই অন্যভাবে ফুলফিল করে নিছে। অ্যান্ড লুক ফর নিউ ওয়েজ টু ব্রিং ভ্যালু। যেমন ঈদের চাঁদ আকাশে সালামি দিন বিকাশে একটা মিম ছিল, ওইটাই কিন্তু অ্যাপে ওরা প্রোডাক্ট ফিচার বানায় ফেলছে, রাইট? অ্যান্ড ফোকাস অন ডেলিভারিং এ ক্লিয়ার ভ্যালু প্রপোজিশন, যে আপনি আসলে কী ভ্যালুটা দিচ্ছেন এটা আপনারাও বুঝতে পারেন। এটা যাতে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা মেসেজিংয়ে খুব ক্লিয়ার থাকে। যে ক্যানভা, ডিজাইন এনিথিং এনিওয়্যার, মানে যে কেউ যে কোনো জায়গা থেকে ক্যানভা দিয়ে ডিজাইন করতেছে এখন। ক্যানভা যদি অনেকে নাম শুনে থাকতে পারেন, অনেকে নাও শুনতে পারেন, ইটস এ ডিজাইন টুল, হ্যাঁ। অ্যান্ড মোটামুটি একটা রেভুলেশন নিয়ে আসছে যে সবার জন্য ইজি, মানে আপনার ডিজাইনার হওয়া লাগবে না, আমাদের ভাত মারা আর কি, কাইন্ড অফ এরকম। অ্যান্ড ইমপ্রুভ ফিচার দ্যাট অ্যাড ভ্যালু অ্যান্ড রিমুভ আনইউজড এলিমেন্ট। এরকম একটা লাইন আছে যে $1 ইউএক্সে পিছে খরচ করলে $100 রেভিনিউ নিয়ে আসা সম্ভব, উইচ ইজ ট্রু। আবার এগেইন এইখানে অনেক ব্যাপার আছে, যে মানে আপনি আসলে কীভাবে রিসার্চ প্রসেসটা করতেছেন। খালি রিসার্চ করলেন বা ভালো ডিজাইন করলেন তাইলেই টাকা আসবে, ব্যাপারটা এটা না, হ্যাঁ। কারণ এখন ধরেন আমরা এক্সাইটেড হয়ে যাইতে পারি যে ঠিক আছে, আমি যদি ইউজেবল, ক্রেডিবল, ফাইন্ডেবল, ভ্যালুয়েবল প্রোডাক্ট বানায় ফেলি, সাকসেসফুল, তাইলে তো সব প্রোডাক্ট সাকসেসফুল হওয়ার কথা। সবাই জাস্ট পিটার মরভিলের এটা দেখলেই সাকসেসফুল হয়ে যাইতো। বাট রিয়েলিটি ইজ অফেন ডিসঅ্যাপয়েন্টেড। মানে আপনি আসলে টাইমিং, মার্কেট, অনেক কিছুই আসলে একটা প্রোডাক্টের সাকসেস হবে কি হবে না এটা ডিফাইন করে, হ্যাঁ। উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা নিজেরাও যে এই সব কিছু, মানে জাস্ট আমরা বলতে বুঝাইতেছি ডিজাইনাররা করি ব্যাপারটা তা না, আমরা কিন্তু অনেকের সাথে কোলাবোরেট করি, রাইট? যেমন ধরেন ইউজফুল বা ক্রেডিবল বানানোর জন্য এখন ম্যানেজমেন্টই যদি না চায়, বা প্রোডাক্ট টিম, মার্কেটিং টিম, এরা কিন্তু ক্রেডিবিলিটির একটা বড় পার্ট। এরাই যদি এমনভাবে প্রোডাক্টটা বানায় যে না এটা কোনো ইউজফুলই না, আপনি যত যাই করেন লাভ নাই। বা আপনি ইউজেবল করতে চান, অ্যাক্সেসিবল করতে চান, ডিজায়ারেবল করতে চান, তাহলে কিন্তু ডেভেলপার টিমের হেল্প লাগবে। কারণ আপনার ফিগমা ফাইল বা আপনার হাতে একা স্কেচ বা আপনার রিসার্চ, আপনার
আপনি ধরেন আফটার ইফেক্ট একটা অ্যানিমেশন করলেন, এর কিছুই ইউজার দেখবে না, ইউজার দেখবে ডেভেলপমেন্ট টিম যেটা কোড দিয়ে বানাইছে সেইটা। তো সেই জিনিসটা যদি অ্যাকচুয়ালি অ্যাক্সেসেবল না হয়, সেটা যদি ইউজেবল না হয়, কোডে যদি বাগ থাকে, তাহলে কিন্তু লাভ নাই। অ্যান্ড একটা প্রোডাক্টকে ভ্যালুয়েবল বানানোর জন্য পুরো কোম্পানির সবার কিন্তু কাজ করা লাগে, একদম কাস্টমার সাকসেস ম্যানেজার বা কাস্টমার সাপোর্টের লোক থেকে শুরু করে সিইও সবার। হ্যাঁ, তো একটা প্রোডাক্ট বানানো নট ইজি, দেয়ার আর লটস অফ স্টেজ, লটস অফ প্রসেস, অ্যান্ড একটা বুলেট নাই, মানে সিলভার বুলেট নাই যে ওইটা দিয়ে করব আর প্রোডাক্টটা সাকসেসফুল হয়ে যাবে। তাইলে আসলে সব প্রোডাক্টই দুনিয়াতে সাকসেসফুল হয়ে যাইতো। হ্যাভিং সেড দ্যাট, আমরা ট্রাই করতে পারি যে কোনগুলো প্রুভেন মেথড আছে, কোন পদ্ধতিতে মানুষ কাজ করলে বেটার রেজাল্ট পেয়েছে। সো আমরা আসলে সেইগুলো করারই ট্রাই করব। অ্যান্ড হোপফুলি নেক্সট এপিসোডে আমরা এইগুলো নিয়েই কথা বলবো যে কোন ডিজাইন মেথড অ্যাকচুয়ালি বেস্ট বা বেটার, অ্যান্ড কখন আমরা ডিজাইন প্রসেস ইউজ করব, কখন ইউজ করব না। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি লার্নিং, প্লাস সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নোটিফিকেশনের বেল আইকনে, তাহলে নেক্সট এপিসোডের আপডেট পাবেন। অ্যান্ড কমেন্ট করবেন যে আপনাদের কাছে সোফার কেমন লাগছে, তাহলে আমি চিন্তা করব যে আসলে নেক্সট এপিসোডগুলো বা নেক্সট পর্বগুলো কীরকম করা যায়। হ্যাপি ডিজাইনিং, হ্যাপি লার্নিং, বাই বাই।